আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। গণতন্ত্র এবং ভোট যেটা আমাদের এখন গ্রহণ করতে হচ্ছে সারা বিশ্বে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। আমরা যারা মুসলিম আছি তারা আমরা খেলাফত কায়েমের স্বপ্ন দেখি, কিন্তু আমরা খেলাফত কায়েম করতে গিয়ে খেলাফত কোন মাধ্যমে খেলাফত কায়েম করব এই নিয়ে আমরা ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমরা গণতান্ত্রিক উপায়ে খেলাফত কায়েম করব, নাকি আমরা যুদ্ধ করে খেলাফত কায়েম করব, নাকি আমরা কোন উপায়ে খেলাফত কায়েম করব? বাংলাদেশের মতো ভূখণ্ডে কোন উপায়টা ঠিক হবে বা কোন উপায়টা ভালো হবে, এই যে একটা বিশাল দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব নিরসন করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। আমাদের ওলামায়ে কেরামও এই নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, কোন উপায়টা সঠিক। বিভিন্ন ওলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেন এবং প্রত্যেকের মতামতের উপরে তারা সুন্দর সুন্দর যুক্তি পেশ করে থাকেন। ফলে দেখা যাচ্ছে যে কারোর যুক্তি ফেলে দেওয়ার মতো না। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে গণতন্ত্র বা নির্বাচন ভোট এই সিস্টেমটা আবিষ্কার করছে মানে ইহুদি খ্রিস্টানরা, এটা তো আমরা সবাই জানি। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা বিশ্বের প্রায় 150টা দেশে এরকম সিস্টেম আছে, না 100 দেশের নিচে। এই যে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেমটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কারা? এই যারা এটা জন্ম দিয়েছে তারা। এবং তারা শুধু এই গণতন্ত্র ভোট এটা ছড়িয়ে দেয় নাই, তারা ছড়িয়ে দিয়েছে ডলার, তারা ছড়িয়ে দিয়েছে ইন্টারনেট, তারা ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকিং ব্যবস্থা। এর ফলে দেখা গেছে যে আপনি তাদের কোনো না কোনো একটা নিতে বাধ্য। হয়তো আপনি রাজতন্ত্রে দেশে বাস করেন, কিন্তু দেখা গিয়েছে সেখানে ব্যাংকিং সিস্টেমটা তাদের মতো। অথবা তাদের তাদের কাছে আপনার তথ্য কিভাবে প্রকাশ পাবে? এজন্য তারা কি করেছে? তারা আপনাকে ইন্টারনেট দিয়েছে যে বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখো ইন্টারনেটের মাধ্যমে। এর মাধ্যমে সে আপনার যাবতীয় সকল তথ্য বের করে নিচ্ছে। ইন্টারনেট এমন একটা তাদের অস্ত্র, এই অস্ত্র ব্যবহার করে তারা পুরোপুরিভাবে আমাদের যাবতীয় সকল তথ্য তারা উদ্ঘাটন করছে। তারা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিচ্ছে। যখন তারা একজনের পিছনে লাগে, তখন তার যাবতীয় তথ্য খুঁজে বের করে। যদি সেই ব্যক্তি কোনো প্রযুক্তি ব্যবহার করে থাকে, কোনো মোবাইল ব্যবহার করে থাকে, কোনো ল্যাপটপ ব্যবহার করে থাকে, কোনো ইন্টারনেট ব্যবহার করে থাকে, এজন্য দেখা যাবে যে বাংলাদেশ সহ আমি বাংলাদেশের বেশ কয়েকজনের বিষয় জানি এবং বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কখনোই মোবাইল, ইন্টারনেট এগুলো ব্যবহারই করে না। এমনকি বাটন ফোনও ব্যবহার করে না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ব্যবসায়ী অনেক ব্যক্তি এরকম করে থাকে। তারা সম্পূর্ণ প্রযুক্তির ধরাছোঁয়ার বাইরে থাকে। আচ্ছা, যে প্রসঙ্গে যাচ্ছিলাম সেটা বলি। খেলাফত কায়েম এবং গণতন্ত্রের মাধ্যমে নাকি যুদ্ধের মাধ্যমে? বাংলাদেশে কোন মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব? এটা বড় কঠিন। ধরেন আমি আপনি একদিন বিদ্রোহ করে স বিপ্লব করে সরকার গঠন করলাম। এরপরে সেই সরকার গঠন করার পরে তার পরবর্তী ধাপগুলো আমরা কিভাবে মোকাবেলা করব? আমেরিকার একের পর এক স্যাংশন কিভাবে মোকাবেলা করব? ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয়টা আমরা কিভাবে মোকাবেলা করব? ব্যাংকিং খাতের সুইস কোড না সুইফট কোড বলে, এটা বন্ধ করে দিলে এটা আমরা কিভাবে মোকাবেলা করব? আমরা আন্তর্জাতিক লেনদেন কিভাবে করব? এরকম অনেক রকম জালে তারা আমাদের ফেলে দিয়েছে। ধরেন আমি আপনি মিলে আমরা বাংলাদেশে কালকে ইসলাম কায়েম করে ফেললাম। এরপরে তারা কি করবে? তারা আমাদের সাথে যাবতীয় সমস্ত ব্যাংকিং চ্যানেল বন্ধ করে দেবে। এর ফলে প্রবাসীদের টাকা আসবে না। আমরা যে গার্মেন্টস বিক্রি করব, গার্মেন্টস বিক্রি করে টাকা আসবে না। আমরা তেল কিনতে পারবো না। আমরা বাইরে থেকে খাদ্য খাবার কিনতে পারবো না। আমাদের যাবতীয় সবকিছু বন্ধ করে দিবে। এটা খুবই কঠিন। আমি আমাদের অনেক ভাই বলতে পারবে, তাহলে যে ভাই আফগান কিভাবে চলছে? আফগানের উপরে একই রকম সমস্যা আমেরিকা করে দিয়েছে। কিন্তু আফগানের সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে কাতার। অর্থাৎ আফগানের যে পরিমাণ ডলার দরকার হয়, কেনাকাটা করার জন্য যে ডলারগুলো দরকার হয় আফগানের, তা সাপোর্ট দিচ্ছে কাতার। কাতারের সাথে আফগানের অবশ্যই কোনো লেনাদেনা হয়েছে। সেখানে কোনো একটা বিনিময়ের কারণে কাতার আফগানকে ডলার দিচ্ছে। এর ফলে আফগান যখন পরবর্তীতে বাইরের কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে যায়, যে জিনিসটা আফগানে নেই, সেই জন্য যখন সে বাইরে থেকে কিনতে যাবে তখন তার ডলার দরকার হচ্ছে এবং সেই ডলারটা কাতার দিচ্ছে। এই যে একটা ব্যাপার, সে অলরেডি আফগান এই যে ডলার স্যাংশন এর মধ্যে আছে, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে কাতার। ইসরায়েল দুঃখিত, ইরান সেম ডলার স্যাংশনের মধ্যে রয়েছে, তাকে সাপোর্ট দিচ্ছে চীন, রাশিয়া, এরা। যদি আমি আপনি বাংলাদেশে কালকে ইসলাম কায়েম করে ফেলি, আমাকে সাপোর্ট দেবে কোন দেশ? এটা আগে নিশ্চিত করতে হবে। তাছাড়া আমি আপনি যদি হুট করে ইসলাম কায়েম করে ফেলতে যাই, তখন আমাদের উপরে আমেরিকা নানামুখী স্যাংশন দেবে। ইন্টারনেট বন্ধ করে দেবে, ব্যাংক বন্ধ করে দেবে, আন্তর্জাতিক বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ করে দেবে, আন্তর্জাতিক বিশ্বের সাথে লেনদেন বন্ধ করে দেবে। যাবতীয় সব কিছু প্রস্তুত করে এরপর আপনাকে ইসলাম কায়েম
ইসলাম খিলাফত প্রতিষ্ঠার দিকে আগাইতে হবে। আবার আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেললেন, ধরেন আপনি কালকে, আমি আপনি মিলে কালকে ইসলাম প্রতিষ্ঠা করে ফেললাম। এরপরে যখন মানুষের উপরে শরিয়া আইন, শরিয়ার নিয়ম কানুন চাপিয়ে দেবেন, তখন তো মানুষ বমি করে ফেলবে, মানুষের শরিয়ার আইন কানুন নিতে পারবে না, তখন মানুষ বিদ্রোহ করে বসবে, কারণ মানুষ এই সমস্ত আইন কানুনের সাথে অভ্যস্ত না। তাহলে কি করতে হবে? ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এবং পরিবেশ পরিস্থিতি বুঝে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা, ইসলামী শরিয়া বাস্তবায়ন, ইসলাম চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, সেই পরিবেশ সেই পরিস্থিতি এসেছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। আমার কথার মধ্যে কিছু শব্দ মনে হয় ভুল হলো, ইসলাম চাপিয়ে দেওয়া এরকম কিছু শব্দ অনেকে ভুল ধরবেন, এটাই স্বাভাবিক, ভুল হতেই পারে। আর আমি কোনো বিজ্ঞ বড় কোনো ব্যক্তি নই, আমার মনের কষ্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই অবশ্যই এখন আমাদের বাংলাদেশ ওলামায়ে কেরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হলো যে বাংলাদেশে সালিশ হলে সালিশের বিচারেরটা এরকম হয়। বাংলাদেশের আইন আদালতে তালাকের বিচারটা এমন হয়। বাংলাদেশের আইন আদালতে চুরির বিচারটা এমন হয়। বাংলাদেশের আইন আদালতে আ এরকম জুলুমের বিচারটা এমন হয়, খুনের বিচার এমন হয়। বাংলাদেশের ধর্মীয় দুঃখিত, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এভাবে চলে, এভাবে টাকা সংগ্রহ হয়, এভাবে টাকা খরচ হয়। এই যে একটা দেশ চালানোর যে পুরো মেকানিজম, পুরো দেশ চালানোর যে পূর্ণাঙ্গ ব্যবস্থা, এই ব্যবস্থার অল্টারনেটিভ ইসলামী ব্যবস্থা কি? তা প্রচুর শেয়ার করতে হবে। আমাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ইসলাম প্রচার করে এবং অনেকেই ওয়াজ মাহফিল করে থাকে। সবই ঠিক আছে। এরা যেমন দরকার আছে, তেমনি বর্তমান যে পলিসিতে দেশ চলছে, এই পলিসির অল্টারনেটিভ ইসলামী পলিসি কি তা বারবার তুলে ধরা, বারবার তুলে ধরা। এই যে ভাই, ব্যাংক চলে না এই নিয়মে, আর ইসলামী অর্থনীতিতে ব্যাংক চলতো এই নিয়মে। এই যে ২ টা নিয়ম পরপর এটাকে দেখাইতে হবে, পার্থক্য দেখাইতে হবে। যে দেখেন ভাই, এই নিয়মে ব্যাংক চলে, আপনাকে এইভাবে তারা টাকা দেয়, এইভাবে সুদ সৃষ্টি হয়, এইভাবে ব্যাংক চলে, এইভাবে ব্যাংকে কর্মকর্তাদের বেতন আসে। আর ইসলামের আইনে এইভাবে ব্যাংক চলবে, এইভাবে ইসলামী কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে, এইভাবে আপনার লোন দেওয়া হবে, আপনি এইভাবে লাভ দিবেন। যাবতীয় সবকিছু বারবার, বারবার সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা। মানুষকে তো বোঝাইতে হবে বর্তমান পলিসি থেকে ইসলামী পলিসি বেটার। আমরা শুধু এটা মুখে বলি বর্তমান পলিসি থেকে ইসলামী পলিসি বেটার। এটা হচ্ছে মৌখিক প্রচারণা। কিন্তু মানুষকে থিওরিটিক্যালি দেখানো লাগবে। বারবার প্রত্যেকটা টপিকে ব্যাংক, বিচার ব্যবস্থা, সমাজ, আদালত সবকিছুতে মানুষের মানে আপনার থিওরিটিক্যালি দেখানো লাগবে। থিওরিটিক্যালি দেখাইতে মানুষ এখন একসময় মানুষের মনে, মস্তিষ্কে, মগজে এটা বসে যাবে। এরপরে না সে একদিন বলবে যে না, ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী আইন কানুন সিস্টেম সম্ভবত ভালো। আর যখনই আপনি একসময় তখন কি হবে? যখন আপনারা প্র্যাকটিক্যালি করতে যাবেন, তখন আর মানুষের কাছে একটা কষ্টের কারণ হবে না। আমরা এখন মৌখিকভাবে বলতেছি, যাবতীয় ইসলামী সকল ব্যবস্থাগুলো ভালো। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যাবতীয় যত কিছু আছে সবকিছু ইসলামী নীতিগুলো ভালো। এটা আমরা মুখে বলতেছি। কিন্তু এই ভালোগুলো কি? তা আপনার হচ্ছে একাডেমিক্যালি মানুষকে দেখানো লাগবে, মানুষের সামনে একাডেমিক্যালি উপস্থাপন করা লাগবে, মানুষের সামনে ব্যাপকভাবে এটাকে উপস্থাপন করতে হবে এবং কোনো এক সময় এটি গিয়ে প্র্যাকটিক্যালি সেটা বাস্তবায়ন সম্ভব হবে। আমি কখনোই তাকে একাডেমিক্যালি, তাকে থিওরিটিক্যালি, তাকে মানুষকে এটা বোঝাইলাম না, হঠাৎ করে আমি এটা প্র্যাকটিক্যালি গেলাম, তখন এটা মানুষ কতটা নিতে পারবে সেটা একটা খুবই কঠিন বিষয়। এরপরে ইসলামী খেলাফত আমি আপনি যখন প্রতিষ্ঠা করতে যাব, তখন আমাদের চারপাশের রাষ্ট্রগুলো থেকে যে চাপটা আসবে, সেই চাপ মোকাবেলা করার মতো সেই পরিমাণে সৈনিক, সেই পরিমাণের আপনার অস্ত্র আছে কিনা এটা আগে বিবেচনা করতে হবে। এইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমি আপনাকে খেলাফত প্রতিষ্ঠার অনিচ্ছায়িত করতেছি না, আমার কথাকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝে গালাগালি করবেন না। আমি আপনাকে পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যাপারে কথা বলতেছি। যখন আপনি যুদ্ধে নামবেন, পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যাপারে কথা বলবেন। বাংলাদেশে অস্ত্র সমেত যুদ্ধ করা, জেহাদ করা, ইসলাম ধর্মের জন্য যুদ্ধ করা জায়েজ কি জায়েজ না? মানে জিহাদ করতে চাইলে, ধর্মীয় যুদ্ধ শুরু করতে চাইলে ৯ থেকে ১১টা মাসালা বা শর্ত ওলামায়ে কেরাম উপস্থাপন করে থাকেন। আমি অনেক আগে ইন্টারনেটে একবার পড়েছিলাম যে বাংলাদেশে ধর্মযুদ্ধ শুরু করতে চাইলে ৯ থেকে ১১টা শর্ত পূরণ হইতে হবে। এই যে ৯ থেকে ১১টা শর্ত পূরণ, এগুলো শর্ত পূরণের দিকে আপনাদেরকে যেতে হবে। বা ভূখণ্ড সহ গোটা পৃথিবী সহ বাংলাদেশ আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি জমিনে আল্লাহ তাআলার নিয়মকানুনগুলো চলবে। এইটাই মানুষের গুরুদায়িত্ব এবং এর অধীনে চলার চিন্তা ভাবনাই প্রকৃত মুসলমানের কাজ। তার জন্য
মৌখিকভাবে বলার পাশাপাশি থিওরিটিক্যালি বলতে হবে এবং প্র্যাকটিক্যালি বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।